জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা মডেল পেপার 5 অর্থাৎ তোমরা যারা ক্লাস 12 এর আছো, ঠিক আছে, সেমিস্টার 3 জন্য 2026-27 শিক্ষাবর্ষে তাদের জন্য রায় মার্টিন যে কোশ্চেন ব্যাংক বইটা থেকে ফিজিক্সের যে পার্টটা, ঠিক আছে, ফিজিক্সের এই যে মডেল পেপার 5 যে পার্টটা সেটা আমরা আলোচনা করব এবং এর পিডিএফ অর্থাৎ টাইপিং পিডিএফ অলরেডি অ্যাভেলেবেল রয়েছে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, কিভাবে ডাউনলোড করবে সেটা তো ভিডিও শেষে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেওয়া থাকবে। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এসপিডি সমাধানকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং আমাদের সাথে জুড়ে থাকতে ভুলো না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি আমাদের মূল ভিডিওতে। দেখো, আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, যদি 10টি ইলেকট্রনকে একটি গোলক থেকে অন্য গোলকে স্থানান্তরিত করা হয় তবে দুটি গোলকের মধ্যে ভরের পার্থক্য কত হবে? ধরে নাও যে এই একটা গোলক, ঠিক আছে, আর এই একটা গোলক, এ গোলক আর বি গোলক, ঠিক আছে, এর মধ্যে যে ইলেকট্রন সংখ্যা আছে এক্সটা, ওকে, আর এর মধ্যে যে ইলেকট্রন সংখ্যা আছে ওয়াইটা। শুধু এইভাবে বুঝো, এর মধ্যে 10টা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেল, তাহলে সেই 10টা ইলেকট্রন এখানে এসে যোগ হবে, ঠিক আছে, 10টা ইলেকট্রন এখানে যোগ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এদের ভরের পার্থক্য কত ছিল? ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ শুধু ওয়াই ছিল আর এটার মধ্যে এক্স ছিল, তাহলে ওয়াই মাইনাস এক্স, ওকে। কিন্তু এখন পার্থক্য কত হবে? এইটা মাইনাস অফ এটা, ওকে। তাহলে ওয়াই, দেখো দেখা যাচ্ছে ওয়াই প্লাস 10টা ইলেকট্রনের জন্য এমই মাইনাস অফ এক্স মাইনাস 10টা ইলেকট্রনের জন্য এমই, ঠিক আছে। তাহলে বিয়োগ করে দেখো ওয়াই মাইনাস এক্স অর্থাৎ ওয়াই মাইনাস এক্স প্লাস 10 এমই অর্থাৎ 10, এদিক থেকে লিখছি 10 এমই, এখানে মাইনাস হচ্ছে প্লাস 10 এমই, মানে 20টা এমই। তাহলে ওয়াই মাইনাস এক্স প্লাস 20 এমই, ঠিক আছে। আগে যা ছিল তার সাপেক্ষে কত বাড়লো? 20 এমই। তাহলে এখন যে ইলেকট্রনের ভর সংখ্যা পার্থক্য সেটা কত? ইলেকট্রনের মানে ওই বস্তুটা ভর সংখ্যা পার্থক্যটা, ভর সংখ্যা না অ্যাকচুয়ালি কতটা ভরের পার্থক্য, সেটা যে 20 এমই। কেন 20 এমই হলো? কারণটা হচ্ছে 10টা ইলেকট্রন এখানে যেমন কমেছে 10টা ইলেকট্রন এখানে বেড়েছে, দুটো পার্থক্য তাহলে 10-10 মিলে 20 হয়ে গেছে, ঠিক আছে। বোঝা গেছে? পিডিএফ এ খুব সুন্দর করে লেখা আছে এই জন্য, ওকে। নেক্সট দুয়ের কোশ্চেনটা, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রিক সংকেত কি? আধানের তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে সিগমা, সিগমা সমান টোটাল আধান বাই টোটাল এরিয়া, কিউ সমান আইটি, ঠিক আছে। আর এরিয়া মানে হচ্ছে বর্গমিটার মানে মিটার স্কয়ার, তাহলে এল স্কয়ার, তাহলে এটা হবে দেখো আই টি এল টু দি পাওয়ার -2। অ্যান্সার কোনটা হবে? তো আগেরটা অ্যান্সার কোনটা পেলাম বলে দিই একটু। অপশন বি, তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি প্রথমেরটা। আর দ্বিতীয়টা অ্যান্সার কি পেলাম? দ্বিতীয়টা হচ্ছে অপশন এ, ঠিক আছে, অপশন এ, ঠিক আছে। নেক্সট 3 কোশ্চেনটা পড়ো। আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি চোঙকে তার অক্ষের সমান্তরাল দিকে ই সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে চোঙের তল দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত হবে? তো দেখো এখানে 3টা এখানে লিখছি। ধরো এই একটা সিলিন্ডার, ঠিক আছে, ব্যাসার্ধ দ্বারা দিয়েছে, যা যা দিয়েছে লেংথ দিয়েছে ইত্যাদি। তো এখানে একটা চোঙের অক্ষের সমান্তরালে মানে কি এই দিকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা এই বরাবর কাজ করছে, মানে এই বরাবর, অর্থাৎ এটা হচ্ছে অক্ষ, এই যে ডট ডট করে যেটা টানছি এটা হচ্ছে অক্ষ, তাহলে তার সমান্তরালে। তাহলে দেখো যদি আধানটা বাইরে অবস্থান করে এই তলটা দিয়ে, অর্থাৎ এই যে তলটা এটা 1 নম্বর তল, ঠিক আছে, এই দিকে ফ্লাক্স ঢুকছে, আবার এই যে তলটা দিয়ে ফ্লাক্সটা কিন্তু বেরিয়ে আসছে, কারণ তড়িৎ ক্ষেত্রটা ওই দিক বরাবর আছে। তাহলে লম্ব তল কোনটাকে পাচ্ছি? শুধু এই যে দুটো বৃত্তাকার তলকে, ঠিক আছে। তো একটা দিয়ে যদি প্লাস ঢোকে একটা দিয়ে মাইনাস, ওকে, এইভাবে ভাবতে হবে, মানে একটা দিয়ে ফ্লাক্সকে পজিটিভ ধরলে একটা মাইনাস, টোটালটা 0, ওকে। অর্থাৎ নেট ফ্লাক্স হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0, মোট ফ্লাক্স কত হবে? 0। অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার অপশন ডি। খুব সোজা সোজা এই পেপারটা, খুব সোজা কোশ্চেন আছে। এর আগের যে 4 নম্বর মডেল পেপারটা খুব মানে ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এবং ইম্পর্টেন্ট ও শক্ত শক্ত কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা কিন্তু এখন আর নয়, ওকে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখো নেক্সট 4টা, কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের মান ই ভেক্টর সমান 30 x স্কয়ার আই ক্যাপ, মূল বিন্দুতে বিভবের মান v0, x সমান 2 সেমি দূরত্বে বিভবের মান v1 হলে v1 মাইনাস v0 এর মান কত? ই সমান 30 x স্কয়ার আই ক্যাপ, 4টা ই ভেক্টর সমান 30 x স্কয়ার আই ক্যাপ, তাহলে ই এর মান কত হচ্ছে? ই সমান মাইনাস ডিবি ডিএক্স, ঠিক আছে, সমান 30 x স্কয়ার, মানটাই নিলাম, আই ক্যাপ আর ভেক্টর সাইন নিচ্ছি না। তাহলে ডিবি সমান মাইনাস 30 x স্কয়ার ডিএক্স। এরপর ইন্টিগ্রেশন করো, এখানে ইন্টিগ্রেশন নিয়ে নাও, এখানে ইন্টিগ্রেশন নিয়ে নাও। তো এখানে ইন্টিগ্রেশন এক্স সমান যখন 0, মূল বিন্দুতে বলছে v0, না কত বলেছে? v0 না 0? হ্যাঁ v0। আর এক্স এর মান যখন 2 তখন বলছে তার মানটা হচ্ছে v1। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করো, ডিবির ইন্টিগ্রেশন হয় v0 থেকে v1 আপার লিমিট লোয়ার লিমিট। তো মাইনাস 30 x স্কয়ার ইন্টিগ্রেশন কি মনে রাখবে? টু দি পাওয়ার n dx সমান এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ারটা এক ঘর বেড়ে যায় বাই n+1 প্লাস সি একটা কনস্ট্যান্ট থাকে। এখানে যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট আছে, কনস্ট্যান্টটা দুবার কেটে গিয়ে 0 হয়, তাই সেক্ষেত্রে কনস্ট্যান্টটা থাকবে না। তো 30 x³ বাই 3, এখান থেকে 0 থেকে 2,
সমান -10 এক্স কিউব 0 থেকে 2 কি করবে -10 এক্স এর জায়গায় 2 বসাও তাহলে 2 এর কিউব মাইনাস এক্স এর জায়গায় একবার 0 বসাও 0 এর কিউব তাহলে -10 × 8 সমান -80। আচ্ছা এখানে v1 - v0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে v1 - v0 সমান -80 ভোল্ট জুল যা থাকবে সেটাই আর কি। ঠিক আছে, -80 যেটা অ্যান্সার আছে, জুল ভোল্ট যা থাকবে। তো অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্টিগ্রেশন সাহায্য কিছু নেই। ওকে, নেক্সট 5টা প্রদত্ত চিত্রে C2 এবং C4 এর উপর আধানের অনুপাত কত? চিত্রটা এঁকে ফেলো, যেখানে C1 সমান C, C2 2C, C3 হচ্ছে 3C, C4 হচ্ছে 4C। ওকে, ছবিটা ভালো করে এঁকে নাও। এটা C1 C2 C3 C4, এই যে A বিন্দু আর এটা ধরো B বিন্দু, এই A আর B এর মধ্যে C1 C2 C3 দেখো সিরিজ আছে তো, তাহলে সিরিজ সমবায়টার কম্বিনেশন কত হয় 1/C এর সমান, এখান থেকে দেখো 1/C1 মানে C, 1/C2 মানে হচ্ছে 2C, 1/C3 মানে 3C, এটাকে যোগ করে নাও, 6 লসাগু হবে 6C, তাহলে এখানে হবে 6 + 3 + 2 6 3 9 দিয়ে 11/6C, তাহলে এখানে সিরিজ কম্বিনেশনটা কত পেলাম 6C/11। ঠিক আছে, আর প্যারালাল কম্বিনেশনে C4 মানে হচ্ছে, দেখো C4 মানে হচ্ছে 4C। ওকে, এখন জানতে চেয়েছে যে C2 আর C4 এদের মধ্যে আধানের অনুপাত। তো দেখো C2 তে যা আধান থাকবে C1 এ যা থাকবে C2 তেও তাই থাকবে, C3 তেও তাই থাকবে। ঠিক আছে, Q1 Q2 Q3 সমান Q সমান হচ্ছে এই তিনটাতে একই আধান থাকবে। ওকে, অর্থাৎ তুমি এখন ভাবতে পারো এই সার্কিটটা পরিবর্তে এরকম। ঠিক আছে, এই একটা সার্কিট আর এই একটা মানে ক্যাপাসিটার, তার সাথে এই ভিটা প্যারালালে আছে আর কি, ভিটা কানেক্ট আছে। তো এটা হচ্ছে C2, এটাকে C4, এইটা C2 নয় CS। ওকে, এইটার মধ্যে কিছুটা আধান চলে যাবে, কিছুটা এই আধানে চলে যাবে, টোটাল যে আধানটা, তাহলে টোটাল আধান Q সমান আমরা কত পারি যে এইদের যে টোটাল যে কম্বিনেশনটা কত হচ্ছে গো, এইটা হচ্ছে দেখো 6C/11 আর এইটা হচ্ছে কত C4, দুটো যোগ করে দাও 6C/11 + 4C, তো 6 11 4 15 6 21 21C/11, এটা হচ্ছে টোটাল, তাহলে ইনটু ভি করে দাও। ঠিক আছে, টোটাল ভোল্টেজ, অর্থাৎ এই দুটো কম্বিনেশনের মধ্যে একটি ভাবো, সেটা হচ্ছে 21C/11 ভি। দেখো Q2 মানে টোটাল আধানটাকে লেখো Q ইন্টু C1 বাই, এখানে C2 এর মধ্যে বার করবো তো C2/C1 + C2, এখানে C2 বলতে এখানে এই টোটালটা ধরতে হবে। ঠিক আছে, টোটালটা, তাহলে Q মানে হচ্ছে 21C/11 ইন্টু C2 বলতে এই টোটাল কম্বিনেশনটা কত ছিল 6C/11 বাই দুটো যোগফল মিলে কত ছিল 21C/11 ইন্টু ভি, এটাকে একটু ক্যালকুলেট করো, এটাকে কাটবে, তাহলে এটা হবে দেখো 6CV/11, আর Q4টা দেখো এখানে হবে একইভাবে 21C/11 মানে টোটাল যে আধানটা ইন্টু এখানে এটা কি C4 এক ক্রস মানে কত, C4 এর মান হচ্ছে 4C বাই টোটাল যোগফলটা কত ছিল 21C/11 ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এখানটা কেটে যাবে মানে যে 4CB। এরপর এই দুটোকে জাস্ট অনুপাত বার করো না, তাহলে চলে আসবে। কোথায় লিখবো বলো তো, আমি এই দিকটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এই দিকটা মুছে দিই, আর ছবিটা মুছে দিলেও হতো। তো তাহলে Q2/Q4, Q2 মানে কত হচ্ছে 6CV/11, এটা হচ্ছে 4CV। ওকে, তো কাটাকাটি করো, 2 তাহলে CB কেটে দাও, 6 এর 11 ইন্টু 1 এর 4, তো 2 3 এর 6 2 2 4, তাহলে হবে 3/11 2 22। ঠিক আছে, তাহলে অনুপাত কত দাঁড়ালো Q2/Q4 3:22 বা 3/22। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটু সূত্রটা মনে রাখবে, কি মনে রাখবে তোমরা, কম্বিনেশন বার করে নাও সমস্তগুলো কম্বিনেশন দিয়ে, সেটা হচ্ছে সি, তাহলে কিউ সমান সিবি ফর্মুলা, এগুলোর মধ্যে টোটাল কত আধান ডিস্ট্রিবিউট আছে সেটা বার করে নাও। টোটাল এই যে সিটা বার করে নিয়েছি, যে কিউটা হচ্ছে কিউ সমান সিবি ফর্মুলা, এই কিউ এর মধ্যে কিছুটা পার্ট এইটা এই তিনটাতে একই থাকবে। ঠিক আছে, এই তিনটা কম্বিনেশন মানে হচ্ছে 6C/11, একটু আগে লিখেছিলাম দেখবে 6C/11, তো এই তিনটার মধ্যে এটার মধ্যে 6C/11 একারে, অর্থাৎ আমাদের যে আদান ডিস্ট্রিবিউশন ফর্মুলা কিউ ইন্টু C/C1 + C2। ঠিক আছে, তো সেই সি এর মান হচ্ছে 6C/11, টোটাল সিটা এটা এইভাবে বার করবে। ওকে, তাহলে 3/22। ওকে, 6 কোশ্চেনটা দেখো, ডি দূরত্বে আলফা প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল পাত দিয়ে একটি ধারক তৈরি করা হলো, পাত দুটির মধ্যে সুষম তড়িৎক্ষেত্র ই রাখার জন্য ওই সমান্তরাল পাত ধারকটিকে আহিত করতে প্রয়োজনীয় শক্তি, শুধু ফর্মুলা বসিয়ে দাও। 6টা দেখো, তো আমরা জানি যে টোটাল এনার্জি ইউ সমান হচ্ছে এনার্জি ঘনত্ব ইন্টু ভলিউম। ঠিক আছে, এনার্জি ঘনত্ব মানে ½ ε0 স্কয়ার ইন্টু ভলিউম মানে আলফা ইন্টু ডি। ওকে,
টোটাল এনার্জি ঘনত্ব মানে একক আয়তনের যে এনার্জি। তো এখানে বসিত হাফ এপসাইলন জিরো আলফা ডি স্কোয়ার। দেখো একটু উত্তর মেলাও তো, অপশন কিরকম। আচ্ছা এখানে হাফ এপসাইলন জিরো স্কোয়ার আলফা ডি, অপশন বিটা হবে, কিন্তু খেয়াল করো অপশন বিটা কারেক্ট অ্যান্সার হবে। মিউ জিরোর পরিবর্তে এটা এপসাইলন জিরো হবে। উত্তরে ভুল আছে, মানে অপশনগুলো সব রং আছে, অপশনগুলো ভুল আছে, ঠিক আছে। এটা একটু আমি লিখে রাখছি এই কথাটা, যে সব অপশনগুলোতে মিউ জিরো দিয়েছে, মিউ জিরো এখানে হবে না। ই যখন আছে মিউ জিরো নয়, বি থাকলে অর্থাৎ চৌম্বক ভেক্টর থাকলে তখন কিন্তু মিউ জিরো, ওকে। আর তড়িৎ ভেক্টর থাকলে ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভেক্টর, তখন হচ্ছে এপসাইলন জিরো বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। মিউ জিরো মানে হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, ওটা এখানে হবে না। দেখো 7টা পড়ো। এই ক্ষেত্রফলের 4টি পাত পরস্পর ডি ব্যবধানে আছে এবং চিত্রানুযায়ী পাতগুলি পি ও কিউ বিন্দুতে যুক্ত। পি এবং কিউ বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব হবে। আচ্ছা ধরে নিচ্ছি পি আর কিউ বিন্দু এই যে এখানে, এদের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এখান থেকে এটা হচ্ছে ডি, ওকে। ধরো এটা হচ্ছে পজিটিভ প্লেট, এগুলো সব হচ্ছে পজিটিভ প্লেট, কিউটা হচ্ছে নেগেটিভ প্লেট, ওকে। এটা ধরে নাও। যদি তাই হয় তাহলে এটা একটা পজিটিভ প্লেট আর এটার সাথে নেগেটিভ এসছে, মানে এটা নেগেটিভ প্লেট, তাহলে এইখানটা দেখো একটা, এটা 1 নম্বর একটা ধারক তৈরি করেছে। আবার দেখো এটা নেগেটিভ আর এটা তো পজিটিভ, তাহলে এটা পজিটিভ, তাহলে এইটা আর এইটা মিলে এটা 2 নম্বর আর একটা ধারক তৈরি করেছে। আর এই পজিটিভ প্লেট আর এইদিকে নেগেটিভ প্লেট, এই দুটো মিলে আবার 3 নম্বর আর একটা ধারক তৈরি করেছে। তাহলে মোট কটা ধারক হলো? 3টে। এই একটা, ঠিক আছে, এই একটা আর এই একটা, ওকে, 3টে। তাহলে 3 গুণ হবে 3c, ওকে। সি মানে হচ্ছে 3 এপসাইলন জিরো আলফা বাই ডি, বা কে এপসাইলন জিরো আলফা বাই ডি যদি কে থাকে, মানে পরাবৈদ্যুতিক মাধ্যম যদি থাকে, ঠিক আছে। তো 3 এপসাইলন জিরো আলফা বাই ডি, এরকম যদি কোনো অ্যান্সার থাকে, হ্যাঁ আচ্ছা অপশন সি, ওকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ঠিক আছে। নেক্সট 8টা বলেছে বায়ু মাধ্যম যুক্ত একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, যদি ধারকটিকে 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি তেলে অর্ধ নিমজ্জিত করা হয় যাতে পাত দুটি তেলের তলের ওপর লম্বভাবে থাকে, তবে ধারকটির ধারকত্ব হবে। এটুকু বোঝার আছে, ভালো করে বুঝবে। ধরো এরকম একটা ধারক, ঠিক আছে, এইটা হচ্ছে একটা পাত, এটা একটা পাত। তো এইটা একটা তেলের মধ্যে ডোবানো হয়েছে, ধরো এতটা অর্ধেকটা পর্যন্ত তেলে ডুবে গেছে, ওকে। এটা তেলে ডুবে মানে তার পরবর্তী ধ্রুবক কে সমান 1.6। বাকি এই যে অর্ধেকটা, এই অর্ধেকটা কিন্তু কি রয়েছে? বায়ু রয়েছে, অর্থাৎ কে সমান 1, ঠিক আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এদের মধ্যে ব্যবধানটা কিন্তু ডি আছে, তাহলে চেঞ্জটা কে হয়েছে? খেয়াল করো, চেঞ্জটা হচ্ছে শুধুমাত্র এরিয়াটা। তুমি ভাবো যে আমার হাতটা, ধরো এটাকে ভাবো যে আমার হাতটা হচ্ছে দুটো প্লেট, ঠিক আছে, এই প্লেট দুটোকে আমি অর্ধেকটা এইভাবে তেলেতে ডোবাইছি। তো তাহলে আমার হাতটা যে এরিয়াটা, বোঝা যাচ্ছে, হাতটা এই যে এরিয়াটা এইভাবে আছে, তো এই এরিয়াটা এতটা অর্ধেকটা তেলে ডুবেছে, মানে কি বাকি অর্ধেকটা ফাঁকা আছে, ওকে। তো এইগুলো হচ্ছে সেই প্লেটগুলো, প্লেটের জাস্ট একটা সাইডকে দেখানো হচ্ছে, এই পুরোটা হচ্ছে একটা প্লেট, ঠিক আছে, একটা সাইডকে। তো সেক্ষেত্রে এরিয়াটা অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, লেন্থটা অর্থাৎ এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু একই আছে, বোঝা যাচ্ছে। তাহলে খেয়াল করো, এরিয়াটা যদি অর্ধেক অর্ধেক হয়ে যায়, এটা একটা সিয়ন ধারকত্বকে ভাবো, এটা একটা ধারক আর এটাও একটা ধারক, ঠিক আছে, এটা C2। তাহলে টোটালটা দেখো, এইটা ধরো মাইনাস প্লেট, এটা ধরো প্লাস প্লেট, তো এই প্লাসের সাথে এইখানটা ধরো কাটা আছে, ঠিক আছে। তাহলে প্লাসের সাথে এটা তো প্লাস প্লেট যুক্ত, মানে প্লাস প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে কোন কম্বিনেশন হয়? সমান্তরাল কম্বিনেশন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সমান্তরাল সমবায় আছে, এরকম দুটো ধারক আমরা কল্পনা করতে পারি, যেটা হচ্ছে একটা সিয়ন প্লাস C2। সিয়ন মানে তো দেখো টা হচ্ছে কে এপসাইলন জিরো আলফা বাই ডি, এখানে আলফা বাই 2 হবে, প্লাস এখানে হচ্ছে কে এপসাইলন জিরো আলফা বাই 2 বাই ডি। আচ্ছা ইন্টারেস্টিং কথা হচ্ছে এখানে কেটা হচ্ছে 1, তাহলে এপসাইলন জিরো আলফা বাই 2d প্লাস এপসাইলন জিরো আলফা বাই 2d ইন্টু এই কে এর মানটা হচ্ছে 1.6। তো এগুলোকে একটু যোগ করে এপসাইলন জিরো আলফা বাই 2d কমন নাও, তাহলে এখান থেকে দেখো 1 প্লাস 1.6 কত হয় গো? এপসাইলন জিরো আলফা বাই ডি, ঠিক আছে, 1 মানে 2.6 বাই 2। তো এই এপসাইলন জিরো আলফা বাই ডি মানে ছিল অ্যাকচুয়ালি সিটা, মানে এখান থেকে এতটা ছিল সি, সি মানে হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স টি, তাহলে এপসাইলন জিরো আলফা বাই ডি, আলফা মানে হচ্ছে পুরো প্লেটটা যে এরিয়া, আর সেটা এখন অর্ধেকটা যখন ডোবানো হচ্ছে তখন অর্ধেকটা হাফ হাফ হয়ে গেছে, তাই এখানে আলফা বাই 2 হয়ে গেছিল, ওকে। তাহলে এটা হবে সি ইন্টু 1.3, ওকে, তাহলে এটা হবে 1.3 সি, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট 9টা দেখো, একটা বিবৃতি দিয়েছে 6 কিলো ওহম রোধের গ্যালভানোমিটারকে 3 কিলো ওহম রোধের শান্টের সঙ্গে যুক্ত করা হলো। এখন মূল প্রবাহ মাত্রা শান্ট যুক্ত করার পূর্বে অপরিবর্তিত রাখার জন্য শ্রেণীতে 4 কিলো ওহম রোধ যুক্ত করা হয়েছে। কারণ হচ্ছে শান্ট যুক্ত করলে বর্তনী তড়িৎ প্রবাহ বেড়ে যায়, এটা ঠিক, এবং শ্রেণীতে রোধ যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যায়। তো সঠিক তো, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ আর উভয় সঠিক। তাহলে 9টা অ্যান্সার কি হবে? এ আর। আচ্ছা কোথায় লিখছি? 9টা অ্যান্সার হচ্ছে এটা হবে কারেক্ট অ্যান্সার। এ এবং আর উভয় সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা।
ওকে, 10-এর কোশ্চেনটা। 10-এ বলেছে যে সুষম প্রস্থচ্ছেদ এ, দৈর্ঘ্য এল, রোধ আর বিশিষ্ট একটি তারকে বাঁকিয়ে একটি বৃত্ত করা হলো। আচ্ছা, যখন এটা বাঁকিয়ে বৃত্ত করা হচ্ছে, ঠিক আছে, তো টোটাল রোধটা আর আছে। এরপর বলা হয়েছে যে আরেকটা কথা বলেছে, বৃত্তটি কোনো ব্যাসের দুটি প্রান্তের মধ্যে রোধ কত। তো যখন এটা ধরো ব্যাস, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে কানেক্ট করতে হলো, তাহলে কিছুটা পার্ট এই দিকে হাফ হয়ে যাবে, এই দিকটা পার্ট হাফ হয়ে যাবে। দেখো টোটাল যে লেন্থটা ধরো 2πr বা এল, সেটার যা রোধ ছিল এই দিকটা রোধটা অর্ধেক হয়ে গেছে, মানে আমি নাম দিচ্ছি ধরো পি কিউ, এটা আর, এই দিকটা ধরো এস, তাহলে পি কিউ আর এই অংশটা অর্ধেক হয়ে গেছে, মানে এই দিকটা রোধটা হাফ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা তো জানি আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a, তো এল যেহেতু হাফ হয়ে যাচ্ছে, যেহেতু এর সাথে প্রপোর্শনাল, তাহলে রোধটা হাফ হয়ে যাবে। একইভাবে এই দিকটা দেখো r/2। এরপর খেয়াল করো এই যে পি পয়েন্ট এবং আর পয়েন্ট, এই দুটোতে দেখো এটাকে আর নাম দিয়ে অন্য কিছু নাম দিয়ে এস টি নাম দিচ্ছি, কারণ আর তো রোধটা বোঝাচ্ছি। ঠিক আছে, তো দেখো এই দুটোতে দেখো এরা কিন্তু সমান্তরাল সমবায় আছে, তাহলে সমান্তরালের তুল্য রোধ কত হবে, r'/2, দুটো আছে মানে r'/2, কিংবা তুমি ভাবতে পারো যে গুণফল বাই যোগফল r ইন্টু আর, মানে r/2 ইন্টু r/2 ডিভাইডেড বাই r/2, অর্থাৎ r/2 ইন্টু r/2 বাই r/2 প্লাস r/2। ঠিক আছে, তাহলে এটা হবে r² / 4/r সমান r/4 হবে। ওকে, অর্থাৎ মনে রাখবে হাফ হাফ হয়ে যাচ্ছে, প্রথমে এই ব্যাস বরাবর যখন জয়েন করছি, আবার যেহেতু সমান্তরাল সমবায় আর একবার হাফ হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে r/4, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বললাম তো যে এই পেপারটাতে খুব সোজা কোশ্চেন আছে, খুব তাড়াতাড়ি দেবে শেষ হয়ে যাবে, বরং এর আগের পেপারটা অনেক টিডিয়াস কোশ্চেন ছিল। ঠিক আছে, তাই টাইমও লেগেছিল অনেকটা। নেক্সট 11টা, কোনো ডিসি লাইনে V1 এবং V2 দুটি ভোল্টমিটার শ্রেণী সমবায়ে লাগানো হলো। V1 এর পার্ট 80 ভোল্ট দেখালো এবং প্রতি ভোল্টের রোধ হচ্ছে 200 ওহম। V2 মোট রোধ হচ্ছে 32 কিলো ওহম হলে লাইন ভোল্টেজটার মান কত। ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো সার্কিটটাকে আঁকছি, এটা হচ্ছে 11 কোশ্চেন। ধরো এই একটা ভোল্টমিটার, ঠিক আছে, এই একটা ভোল্টমিটার, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এই দুটোকে কারেক্ট করা হয়েছে একটা মানে বড় মেন যে সাপ্লাই, এটা ধরো ভি মানে হচ্ছে V1 প্লাস V2 হবে। ওকে, এই মানটা কত বার করতে হবে। এখন কিছু তথ্য আমাদের দিয়ে দিয়েছে, সেই তথ্যগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে দেখো যে V1 এর পার্ট 80 ভোল্ট আর প্রতি ভোল্টের রোধ হচ্ছে 200 ভোল্ট, 200 ওহম নাকি একটা দিয়েছে, এটা হচ্ছে 80 ভোল্ট। ওকে, আর ধরো একবার ভালো করে পড়ে নিই, মনে হচ্ছে গোলমাল পাকছে, এবং প্রতি ভোল্টের রোধ 200 ওহম, তাহলে এটা প্রতি ভোল্টের রোধ, এটা V1 এর ক্ষেত্রে প্রতি ভোল্টের রোধ সমান 200 ওহম, তাহলে 1 ভোল্টের রোধ 200 ওহম, তাহলে 80 ভোল্টের রোধ কত, অতএব মোট রোধ মানে এটা R1 ধরো। ঠিক আছে, তাহলে এটা হবে 80 ভোল্টের জন্য 80 ইন্টু 200, মানে কত হচ্ছে 16,000, মানে 16 কিলো ওহম। ওকে, তাহলে R1 এর মান পেলাম 16 কিলো ওহম, আর এইটার মান V2টা বলেছে 32 কিলো ওহম, তার টোটাল রোধ কত 48 কিলো ওহম। ওকে, এখন কি কি তথ্য দিয়েছে, মোট রোধ হচ্ছে 32 কিলো ওহম, V2টার মোট ভোল্ট 32 কিলো ওহম। ঠিক আছে, তাহলে লাইন ভোল্টেজ কত। তো এখন দেখো একটা সূত্র মনে হবে, ভি প্রপোর্শনাল টু আইআর, তো মানে ভি সমান তো আইআর ফর্মুলা, তাহলে এখান থেকে V1/V2 কারেন্টে যেহেতু শ্রেণীতে আছে, আইটা কি আছে, তাহলে IR1/IR2, তাহলে এখান থেকে V1/V2 সমান দেখো R1/R2। ওকে, V1 এর মান কত দিয়েছিল, V1 এর মান 80 ভোল্ট, 80 ভোল্ট, V2টা জানি না, তো R1টা কত, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 32, 16 কিলো ওহম বাই 32 কিলো ওহম, কিলো ওহম গুলো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে V2 সমান দেখো 80 ইন্টু 32/16, এটা গুণটা কোনাগুনি করে নাও তাহলে পারবে, মানে হচ্ছে 160 ভোল্ট। তাহলে মোট ভোল্টেজ কত হবে 160 প্লাস 80, এটা হচ্ছে 160 ভোল্ট পেয়ে গেলাম। ঠিক আছে, বলে সাপ্লাই ভোল্টেজটা কত, এটা প্লাস এটা, যেমন এখানে যে সমীকরণটা দেওয়া আছে V সমান V1 প্লাস V2 মানে 240 ভোল্ট। বোঝা গেল, খুব ইন্টারেস্টিং এবং সোজা কোশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে 240 ভোল্ট, মানে অপশন ডিটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট 11 কোশ্চেন, না 11টাই তো হলো। আচ্ছা 12 কোশ্চেন, দেখো পাশের চিত্রের বর্তনীতে BCDEB লুপের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য। তো সমীকরণটা করার আগে তোমরা একবার এঁকে নাও। তো BCDEB, BCDEB এরকম নাম আছে নাকি, BCDEB, ঠিক আছে নাও BCDEB, এখানে কার্চফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করো।
ঠিক আছে, কার্চফের ভোল্টেজ সূত্র অ্যাপ্লাই করো। তাহলে কারেন্টটাকে ধরো এইদিকে ঘুরছে, তো এইদিকে আমাদের ঘুরতে থাকো, কে কোন দিকে কারেন্ট পাঠাচ্ছে সেই ভোল্টেজগুলো সেই মতো আমাদের আলাদা করবে। তো দেখো এইখানে I2 R2, তাহলে আমরা ওই দিকে ঘুরছি I2 R2, ঠিক আছে। এ কিন্তু উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে। আচ্ছা আগে আমি রোধগুলোকে কানেক্ট করি, এইটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে -I3 × R1। ওকে, আমরা এইদিকে ঘুরছি যে অ্যারো চিহ্নটা দিয়েছি, তো এটা তার উল্টো দিকে যাচ্ছে বলে এখানে মাইনাস সমান E3 ওইদিকে কারেন্ট পাঠাচ্ছে, যে ক্লক ওয়াইজটা ধরেছে না, তাহলে E3 উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, মানে E3 - E2, অর্থাৎ আমরা ঘুরছি এইদিকে, ঠিক আছে, কিন্তু এফ কারেন্ট পাচ্ছে এইদিকে, এই যে ব্যাটারিটা। তো এটাকে একটু মডিফাইড করে নাও, তাহলে I2 R2 -I3 R1 প্লাস E2 -E3 সমান 0। এরপর অপশন একটু মেলাও, দেখো মিলছে কিনা। অপশন বিটা -I2 R2 প্লাস E2 -E3, তারপর প্লাস I3 R3। তো তাহলে এখানে একটা কোথাও গন্ডগোল আছে, R3টা কোথায় এলো, R1 আছে তো, R1 এবং R2 দিচ্ছে, R3 তো নেই। আচ্ছা অপশনগুলো ভুল আছে, এটা বিটা অ্যান্সার দেওয়া রয়েছে আর কি, ঠিক আছে, কিন্তু অপশনগুলো ভুল লিখে রাখছি, এখানে R3 দিয়েছে, R3 কোনো চিহ্নই নাই, অপশন ইজ রং। সো কোশ্চেন ভুল থাকলে তখন তোমাদের কিছু করার নেই, যাকে একটা অ্যাটেন্ড করে আসবে সেটাই নাম্বার। চিত্রে প্রদর্শিত বর্তনীতে A1 A2 অ্যামিটার দুটির পাঠ যথাক্রমে 1.5 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার হলে আর রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত? সোজা একটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা A1 এর পার্ট বলেছে 1.5 অ্যাম্পিয়ার, মানে এই দিকে যে কারেন্টে যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। আর কি বলেছে যে A1 A2 অ্যামিটার দুটির পার্ট 1.5 এক হলে আর রোধের মধ্যে প্রবাহ, ও সোজা তো, এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে, তাহলে A2টা পার্ট দিচ্ছে 1 অ্যাম্পিয়ার, তো এই জায়গাটাতে KCL অ্যাপ্লাই করো, এটা ধরো বি বিন্দু, তাহলে বিতে KCL যদি আমরা অ্যাপ্লাই করি কি পাবো, এইখানটা টোটাল যে কারেন্ট যাচ্ছে ইকুয়াল টু টোটাল যতটা বেরোচ্ছে, এটা ধরো আই যাচ্ছে, তাহলে 1.5 ইকুয়াল টু 1 প্লাস আই, তাহলে আই এর মান কত হবে 0.5 অ্যাম্পিয়ার, মানে 1.5 অ্যাম্পিয়ার আসছে, এইদিকে 1 অ্যাম্পিয়ার ভেঙে যাচ্ছে, এইদিকে 0.5 অ্যাম্পিয়ার ভেঙে যাচ্ছে, ঠিক আছে, দেখা মাত্র করে দেওয়া যাবে, এটা কোনো কোশ্চেন সেরকম কিছু নয়। তো অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা। ওকে নেক্সট, তারপরে কোশ্চেনটা দেখো 14টা 2 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধক দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হলো, যে কোনো দুটি প্রান্তের মধ্যে তুল্যরোধ। খুবই ইজি কোশ্চেন। 13 14 এই ধরনের সার্কিট তোমরা প্রায় করে আছো, ঠিক আছে, এটা ধরো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর এইখানটা, তো আমি ধরে নিচ্ছি এই যে পয়েন্ট দুটো, এ পয়েন্ট বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, তাহলে আর এ বি মানে এ আর বি এর মধ্যে তুল্যরোধ। তো দেখো এইখানটা কত, এগুলো সব 2 ওহম করে, এগুলো সব 2, এইটা টোটালটা একটা সিরিজে এসছে না, তাহলে 2 আর 2 মিলে কত হচ্ছে 4, তাই তো, এটা হচ্ছে 4। তার সাথে এই পয়েন্টে দেখো, অর্থাৎ এখানে যে পয়েন্ট দুটো আসছে সেখানে এই 2টাও দেখো লাগানো আছে, তাই না, 4 আর 2 এর কম্বিনেশন কত হয় 4 × 2 বাই 4 প্লাস 2 8/6, 4 এর 3 ওহম। সোজা কোশ্চেন, এটা পুরোটা একটা সিরিজ, আর এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বলেছে, তাহলে এইটা একটা কানেকশন, এটা একটা কানেকশন, ঠিক আছে, 4 এর 3 ওহম। সোজা কোশ্চেন, মানে এগুলো দেখা মাত্রই এগুলো হচ্ছে তোমাদের টাইম সেভ করবে। ওকে, এই টাইপের কোশ্চেন এলে। 15টা একটি পোটেনশিওমিটার একটি ভোল্টমিটারের চেয়ে বেশি ভালো বিভব প্রভেদ মাপতে পারে, কারণ এটি বাইরের বর্তনী থেকে উচ্চ প্রবাহ নেয়, এটি বাইরের বর্তনী থেকে কোনো প্রবাহ নেয় না, এটি বাইরের বর্তনী থেকে কোনো প্রবাহ নেয় না। তোমাদের যে ব্যাটারি একটা ফর্মুলা আছে, কোথায় লিখি, আচ্ছা এটা 13 দাগ ছিল, ঠিক আছে, আমি এক কাজ করি 15 দাগটা এখানে দেখাচ্ছি। আজকে বোর্ডে জায়গা কম লাগছে, বেশি বড় বড় কোশ্চেন নেই তো, তাই জায়গা কম লাগছে। তো ভি সমান ছিল দেখো ই মাইনাস আইআর, এই আইআরটা ছিল নষ্ট ভোল্ট, আইটা যদি 0 হয় তখনই ভি সমান ই বলতে পারবে, এই যে নীতিটা সেটা কাজ করে পোটেনশিওমিটার। ওকে, ওখানে আইটা 0 করে দেওয়া হয়, অর্থাৎ দুদিক থেকে কারেন্ট আসছে, দুদিকে অপোজিট এবং সমান হয়ে যাওয়ার ফলে ব্যালেন্স করে যাচ্ছে, তখন জকিটা তখন যে রিড দেয় তখন গ্যালভানোমিটার, মানে গ্যালভানোমিটার কারেন্টের 0 পাওয়া যায়। পোটেনশিওমিটার তোমরা যে প্র্যাকটিক্যালগুলো করেছো সেক্ষেত্রে ভালো করে দেখে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এটি বাইরের বর্তনী থেকে কোনো প্রবাহ নেয় না, 15 এটা। ওকে, 15 এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওকে, অর্ধেক প্রায় চলে এসেছি। 16টা একটি হুইটস্টোন ব্রিজের 3টি বাহুকে PQR রোধ যুক্ত করা হলো এবং চতুর্থ বাহুটি S1 S2 রোধের সমান্তরাল সমবায় গঠিত হলো, ব্রিজটি প্রতিমিত হওয়ার শর্ত কি? সিম্পল ফর্মুলা। আজকে আবহাওয়াটা খুব নরম আছে, মানে এরপর তো বর্ষাকাল চলে এসছে। আজকে তারিখটা হচ্ছে তোমার কত 22শে জুন, ভিডিওটা যে শ্যুট করছি সেটা হচ্ছে 22শে জুন। অনেকে বলছে স্যার তাড়াতাড়ি ভিডিও দিন, তাড়াতাড়ি তো চেষ্টা করছি বাবা, না হলে কেন ভিডিওগুলো টাইমে আসছে, যতটুকু পারছি টাইমে দিচ্ছি। আচ্ছা এখানটা ধরো কম্বিনেশনটা, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এই এস রোধটা বলছে দুটোর কম্বিনেশন, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে এটা ধরো S1 আর S2, তাহলে এস মানে বলতে পারি S1 S2 বাই S1 প্লাস S2, প্যারালাল কম্বিনেশন যে ফর্মুলা।
তো যতটা পারছি তাড়াতাড়ি দিচ্ছে। আমার একটা শিডিউল মেনটেন করার চেষ্টা করি আমি সবসময়, ঠিক আছে, নিজের টাইমের মাঝখানেও। বৃহস্পতিবার আর রবিবার আমার যে 3টে চ্যানেল, এসপিডি শর্ট ট্রিক্স, এসপিডি সমাধান আর হচ্ছে তোমার এসপিডি ফাইন্যান্স, এই 3টেতেই আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার এবং রবিবার ভিডিও আনা। তবে ওই চ্যানেলটা, নতুন চ্যানেলটা যেটা এসপিডি ফাইন্যান্স, ওইটা এখন সপ্তাহে একটাই দেওয়ার চেষ্টা করছি। পরে সময় সুযোগ বুঝে ওইটা 2টো করে দেবো, ঠিক আছে। তো এখন আপাতত এটাই চলুক। তো সেক্ষেত্রে 3টেকে মেনটেন করা, নিজের পড়ানো সব কিছু নিয়ে আমি এগিয়ে যাই। ওকে, অবশ্যই তোমরা আমার সাথে আছো বলেই তো চ্যানেলটাতে কাজ করতে ভালো লাগে, না হলে কি ভালো লাগতো? তোমরা প্রচুর মানে তোমাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তোমাদের যে কমেন্টগুলো আমাকে প্রচুর মোটিভেট দেয়। তখন মনে হয় যে না, আমি একজন টিচার হিসাবে আমার এটা দায়িত্ব স্টুডেন্টদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে। কারণ পরীক্ষার টাইমটা যে কতটা কষ্টদায়ক হতে পারে বা ভয়ঙ্কর হতে পারে যদি সবকিছু রেডিমেড হাতে না থাকে, সবকিছু যদি মানে প্রিপারেশন না থাকে, তখন সেটা আমিও জানি। তাই আগে ভাগে প্রিপারেশন নিয়ে নাও, তখন ঘুমোতে ঘুমোতে নাক ডেকে মানে সর্ষের তেল দিয়ে নাক ডাকতে ডাকতে ঘুমাবে আর পরীক্ষা দিতে হবে, কোনো চিন্তা নেই। এখন প্রিপারেশন নাও, এখনই খাটুনি, ঠিক আছে। তো দেখো তাহলে আমাদের হুইস্টন ব্রিজের প্রতিমিত ফর্মুলা কি হয় গো, পি বাই কিউ ইকুয়ালস আর বাই এস। তাহলে পি বাই কিউ সমান আর বাই এস ওয়ান এস টু বাই এস ওয়ান প্লাস এস টু, ঠিক আছে। তাহলে এখান থেকে পি বাই কিউ সমান দেখো আর ইন্টু এস ওয়ান প্লাস এস টু, নিচে এস ওয়ান এস টু চলে আসছে। ওকে, দেখা মাত্র অ্যান্সার। এগুলো সত্যি বলছি, এগুলো মানে কোশ্চেনগুলো তোমাদের পুরো টাইম সেভিং কোশ্চেন। এবং যে যে স্যার বা যে ম্যাম এই কোশ্চেনগুলো করেছেন, কোন স্যার করেছেন, নাম আছে কিছু? হ্যাঁ, জয়ন্ত ঘোষ নামটা দিয়েছে। খুব সোজা কোশ্চেন দিয়েছে তোমাদের জন্য, স্যালুটও না খুব। কিন্তু সোজা কোশ্চেন দিলে তো সেটা আসল খেলা নয়, কঠিন কোশ্চেন হলে তবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া যায়। নেক্সট 17টা, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পাতলা রিংয়ে কিউ আদান সুষমভাবে বণ্টিত। রিংটি তার অক্ষের সাপেক্ষে এন হার্জ কম্পাঙ্ক নিয়ে সুষমভাবে ঘুরছে। রিংটি কেন্দ্রে চৌম্বক আবেশের মান কত? চৌম্বক আবেশ মানে চৌম্বক ক্ষেত্র ভেক্টর যেটা বলেছে আর কি, মানে বি ভেক্টরের মান বার করতে বলেছে। তোমরা জানো যে বায়ট-সাভার্ট সূত্র থেকে আমরা যেটা জানি, ঠিক আছে, বায়ট-সাভার্ট সূত্র, ধরো এটা একটা বৃত্তাকার লুপ, ওকে, এর মধ্যে কারেন্ট ঘুরছে আই, ঠিক আছে। তো এর যে সেন্টারের ক্ষেত্রে এখানে এল ভেক্টর, এটা কোন একটা ছোট্ট একটা অংশ দিকে টেনে, এটা ধরো ডেল্টা এল, ওকে, ডেল্টা এল এর ডিরেকশনটা এইদিকে হয়। আর সেক্ষেত্রে আর ভেক্টর ডিরেকশন এটা হচ্ছে আর ক্যাপ, ঠিক আছে, আর ক্যাপ। মোট কথা ডেল্টা এল আর আর ক্যাপের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের যে ফর্মুলাটা হয়, ডেল্টা বি সমান আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার ইন্টু মিউ 0/4 পাই। এই যে একটা ফর্মুলা, বায়ট-সাভার্ট সূত্র বলছি গো। তো সেক্ষেত্রে সাইন থিটাটা 90, তাহলে এখানে হয়ে যাবে আই ডেল্টা এল সাইন থিটার জায়গায় 90 মানে সাইন 91 বাই আর স্কোয়ার ইন্টু মিউ 0/4 পাই। তো যখন আমরা বি বার করবো, ইন্টিগ্রেশন অফ ডেল্টা বি বার করে নাও। তাহলে ইন্টিগ্রেশন করা মানে এটা কার উপর ইন্টিগ্রেশন হবে? ডেল্টা এল এর উপর। তাহলে আই মিউ 0/4 পাই ইন্টিগ্রেশন ডেল্টা এল বাই আর স্কোয়ার। ডেল্টা এল মানে কি, একটু একটু করে ডেল্টা এলটা জয়েন করে গেলে পুরো যে তারটা সেটা কত হয়? 2 পাই আর, তাই না? তাহলে মিউ 0/4 পাই ইন্টু 2 পাই আর বাই আর স্কোয়ার, কাটাকুটি কত হচ্ছে? মিউ 0/2 আর, মিউ 0/2 আর। এরপর দেখো আইটার জায়গায় আমরা লিখতে পারি, সে যেহেতু এন হার্জ মানে এন হার্জ কম্পাঙ্ক নিয়ে ঘুরছে, ঠিক আছে, তাহলে কিউ সমান তো আইটি। তাহলে এখান থেকে রাখো মিউ 0/2 আর ইন্টু কিউ সমান তো আইটি, তাহলে কিউ বাই টি, যেখানে আচ্ছা টি মানে ক্যাপিটাল টি, পর্যায়কাল, যেখানে টি সমান হচ্ছে 1/n। ওকে, তাহলে এখান থেকে আচ্ছা এটা একটু এক কাছে হয়ে গেল, মিউ 0/2 আর ইন্টু কিউ বাই 1/n। তাহলে কত দাঁড়াচ্ছে? মিউ 0 QN/2R। ভালো করে লিখে দিয়ে দাও, এটা হচ্ছে মিউ 0 QN/2R। এটা পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক জানা আছে সকলে, ক্লাস 11, ঠিক আছে, ক্লাস 11 ক্লাস 9 সব ক্লাসেরই। তো মিউ 0 QN/2R। আচ্ছা আরটা বড় হাতে দিয়েছে, নো প্রবলেম, তোমরা তো অ্যান্সার দাগ দেবে জাস্ট। আমি ওই ছোট হাতে ধার করে হয়তো ধরে গেছি, খেয়াল করি না অতটা, 2 ক্যাপিটাল, ঠিক আছে, একই ব্যাপার, ওইগুলো কোনো মিস্টেক নয়, ঠিক আছে। তো অপশন কোনটা গেল? দেখে নি, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 17 হচ্ছে অপশন বি। ওকে, 18টা বলেছে এ ব্যাসার্ধের একটি তড়িৎবাহী লুপ থেকে অনেক দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি এবং দূরত্ব এক্স এর মধ্যে সম্পর্কটা কি? তো যখন দূরত্ব অনেক বেড়ে যায়, অর্থাৎ ধরো এটা যেমন একটা লুপের কেন্দ্রের কথাটা বললাম, এরপর ধরো একটা সলিনয়েডকে ভাবো, বা এই লুপটা থেকেই তুমি ভাবো যে এই লুপটা থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়ছে, অর্থাৎ এটাকে এরপর লুপ ভাবো, ঠিক আছে। লুপটা একটু টানা চোখ আমরা পাশ থেকে দেখছি, তো এইটা হচ্ছে ডিস্টেন্স, এই পয়েন্টটা ধরো চলে যাবো, এটা ও পয়েন্ট থেকে আমরা পি পয়েন্টে চলে যাবো, তো এইটা হচ্ছে এক্স ডিস্টেন্স, ওকে। আর এর যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে ধরো এ। তাহলে এখানে ভি এর যে রাশিমালাটা আশা করি তোমরা মনে রাখতে পেরেছো। আমরা
ক্যালকুলেশনে যাচ্ছি না, এটা 18 দাগ। তো বি সমান হচ্ছে দেখো μ0/4 পাই, ওকে, μ0I/4 পাই। আচ্ছা, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা আশা করি একটু মনে রাখতে পারবে, ঠিক আছে, মুখস্থ রাখতে হবে। তো যখন এ থেকে এক্স অনেক বেশি, মানে এক্স মাছ গ্রেটার দ্যান অফ এ, অর্থাৎ বৃত্তের যে লুপটার তুলনায় তার দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে, তখন কি হয়, এইখানটাকে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে মনে মনে এটাকে 0 পাবো, তাহলে 0² প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে প্রায় এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে এটাকে প্রায় হচ্ছে এক্স কিউব, ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে এক্স কিউব। তাহলে বি এর মানটা দেখো μ0I²/4 পাই ইন্টু 1/x³ তো এই যে টার্মটা এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, ওকে। তাহলে এখান থেকে লিখতে পারি বি প্রপোর্শনাল টু কি হয় 1/x³, ওকে, বি প্রপোর্শনাল টু 1/x³। অপশন কোনটা কারেক্ট হবে? অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ওকে। নেক্সট 19এরটা, এখানে লুপটা দেখো দিয়েছে, তো আমি একটু লুপটা এঁকে নিই আগে। দেখো লুপটা আঁকার সুবিধা, তো আমি কি করেছি আগে পুরো লুপটাকে এঁকে নিয়েছি, ফলে আমার সুবিধা হয়েছে আর কি, কারণ হাতেতে টানটা অনেক সময় বাঁক ধরে যায় বৃত্ত আঁকার সময় না, তো এক্ষেত্রে দেখো সুবিধা হয়েছে, এটাই সুবিধা। তো বুঝতে পারছো কি সুবিধা হয়েছে, আশা করি আর ভেঙে বলার কিছু নেই, ওকে ওকে। তো এরপর কারেন্টের ডিরেকশনটা একটু ফলো করে নাও, দুটো অপোজিট ডিরেকশন, এইদিকে হয়ে কারেন্টটা এইদিকে হয়ে এইদিকে ফলো করছে, ঠিক আছে, এইভাবে ফলো করছে। আর ও বিন্দুতে এখানে বলেছে যে এটা বার করতে হবে চৌম্বক ক্ষেত্র ভেক্টর। তো পুরোটা তো অর্ধ সার্কুলার। আচ্ছা, এর যে রেডিয়াসটা এটা হচ্ছে ধরো ছোটটা কত হচ্ছে R1 না R2, ছোটটা বড়টা R1 দিয়েছে, তাহলে এটা হচ্ছে R2 আর এটা হচ্ছে R1, ওকে। পুরোটা ক্ষেত্রে কত হয় বি সমান μ0I/2r, একটু আগেই করালাম, ওকে। পুরোটা হলে তাহলে অর্ধেকটা ক্ষেত্রে কত হবে, এখানে এটা বি প্রাইম জি, তাহলে এখানে বি সমান হবে μ0I/4r হবে, অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো এইদিকে ঘুরছে ক্লক ওয়াইজে, মানে এই লুপটার ক্ষেত্রে, ঠিক আছে, আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ। তো এ বি সি লুপটার ক্ষেত্রে ক্লক ওয়াইজে ঘুরছে, এইদিকে ঘুরছে, ওকে। তাহলে ওইটা বোর্ডের ভিতর দিকে যাবে, সেক্ষেত্রে হবে বি1 সমান μ0I, আচ্ছা কারেন্টটা তো একই আছে বলেছে না, I/4R1। আর দেখো এই দুটো পার্ট সিডি আর এফ এই দুটো পার্টের জন্য কিন্তু বিটা 0, কেন বলতো বহিস্থ বিন্দু পড়ে আছে, এইটা সব তো এক লাইনে, তাহলে ভাবতে পারি যে এইটার বহিস্থ বিন্দু হচ্ছে ওটা, মানে ওইটা সরলরেখা বরাবর আর কি। বাকি যে পার্টটা এফ ই না ডিইএফ নাকি ওইভাবে লিখছি, ডিইএফ এই যে পার্টটার জন্য, সেক্ষেত্রে দেখো μ0I/4R2, কিন্তু এটা দেখো এটা ভিতর দিকে যাচ্ছে, মানে আমি এটাকে উপর দিকে অ্যারো চিহ্ন দিচ্ছি, তো এইটার ক্ষেত্রে উল্টো দিকে ঘুরছে মানে বেরিয়ে আসছে, তো সেটাকে আমি নিচের দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝালাম, ঠিক আছে, বাইরের দিকে, বা আমরা লিখে দিই ভাষাতে ভিতর দিকে, এটা হচ্ছে ভিতর দিক, এটা হচ্ছে বাইরের দিক, মানে বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, তার দুটো তো অপোজিট, একটা ঢুকছে একটা বেরিয়ে আসছে, তো সেক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। কোনটা বেশি গো? এই লুপটা কাছে আছে আর টুটা কম, তাহলে এটাই বেশি হবে। তাহলে বি এর মান হবে অ্যাকচুয়ালি এটাকে ধরো আমি বি2 নাম দিলাম, এটা বি1, তাহলে এটা হবে বি2 মাইনাস বি1 সমান μ0I/4R4 কমনই নাও, তাহলে এখান থেকে হচ্ছে 1/R2 মাইনাস 1/R1, ঠিক আছে, 1/R2 মাইনাস 1/R1, ওকে। এখন দেখো তোমাদের জন্য রেকর্ড করছি বলে 1/R2 মাইনাস 1/R1 μ0I/4 1/R2, ঠিক আছে না, অপশন সি। এখন আমি রেকর্ড করছি বলে আমার মেয়ে এখন খাটে শুয়ে আছে, উঠে গেছিলো একবার, ঘুম পাড়াতে হয়েছে, কিন্তু আমার ওয়াইফ এখনো শুতে পায়নি, ঘুমোতে পায়নি, সে বাইরে ঘুমোচ্ছে আমার মায়ের কাছে। তো সেই জন্য বললো একটা কথা যে তোমার রেকর্ড করা টাইম বটে একটা, আরও কিছু বলেছে, এগুলো বলবো না, ঠিক আছে, মানে আসলে এটা আমার রেকর্ড করার টাইম নয়, ভোরবেলায় আমি রেকর্ড করি। এবার আজকে বৃষ্টি হচ্ছিল বলে ওদেরকে 20টা এল দৈর্ঘ্যের একটি পরিবাহী তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধে বৃত্তাকার লুপ তৈরি করা হলো, ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আয় হলে লুপটির চৌম্বক ভ্রামক কত হবে? চৌম্বক ভ্রামক মানে কি গো? চৌম্বক ভ্রামক পি দিয়ে ডিনোট করছি, পি সমান হচ্ছে I/A, ঠিক আছে, I/A মানে পাই আর স্কোয়ার, যে বৃত্তাকার লুপটা যেটা তৈরি করেছে আর কি, বৃত্তাকার লুপটার মধ্যে কারেন্ট যাচ্ছে, এটা I আর ব্যাসার্ধের, ওকে। তো তাহলে এখন দেখো I/পাই, আরটার জায়গায় লিখতে পারি এটা টোটালটার দৈর্ঘ্য তো এল, তাহলে এল সমান 2πr, আর সমান L/2π, ওকে। তাহলে L/2π তার হোল স্কোয়ার, তাহলে I/পাই L² পাই 4πr 4π স্কোয়ার, I/L²
বাই 4 পাই, আই ইন্টু এল স্কোয়ার বাই 4 পাই। দেখি উত্তর মিললো কি না। হ্যাঁ, আই ইন্টু এল স্কোয়ার, আচ্ছা আইটা বড় হাতে হচ্ছে, নো প্রবলেম। আই এল স্কোয়ার বাই 4 পাই। অপশন কোনটা সঠিক হলো? অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকে কথাগুলো খুব আসতে বলছি বলতে মেয়েটা ঘুমাচ্ছে, বেশি জোর কথা বলা যাবে না, তাই তোমরা একটু আসতেই শোনো, ঠিক আছে, কিন্তু শুনতে পাবে সবই। আচ্ছা নেক্সট, তারপর হচ্ছে 21-এরটা, 0.5 মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীর ভিতর দিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত যাচ্ছে। এই পরিবাহীটিকে একটি চৌম্বক ক্ষেত্র বি সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ টেসলার মধ্যে রাখা হলো। পরিবাহী তারের উপর যে বল প্রযুক্ত হবে তার মান আর দিক কোন দিকে হবে? ওকে, মুছে দিই। এক্স অক্ষ বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে আই সমান আমি লিখতে পারি, মানে এল ক্যাপটা হচ্ছে, এল ভেক্টর হচ্ছে এল আই ক্যাপ। ঠিক আছে, তো তাহলে আমাদের জানতে কি চেয়েছে গো, দাঁড়াও পড়ে নিয়ে একবার। তার মধ্যে উপর যে বল প্রযুক্ত হবে, তাহলে এফ ভেক্টর সমান আমাদের ফর্মুলা কি হয়? আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, বিল সাইন থিটা মনে আছে তো? তো এখানে আইটা হচ্ছে কারেন্টটা। ওকে, কত দিয়েছে কি কারেন্টের মান দেখে নি, 0.5 মিটার দৈর্ঘ্য, এলটা 0.5 মিটার, 1 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে মান বসিয়ে দাও। অত ডাটা না লিখে 1 অ্যাম্পিয়ার, এলটা হচ্ছে 0.5, আই ক্যাপ করো, ক্রস বি ভেক্টরটা দিয়ে দিচ্ছি দেখো, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ঠিক আছে, তাহলে এখান থেকে 0.5 ইন্টু 2 মানে কত? আই ক্রস আই তো 0 এই জায়গাটা, তাহলে এটা 0 প্লাস এটা 1টা গুণ হলে কিছু যায় আসে না, 4 ইন্টু 0.5 মানে 2 আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে মানে কে ক্যাপ, তার 2k ক্যাপ, মানে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই হবে পজিটিভ জেড অক্ষ বরাবর, জেড অক্ষ। ঠিক আছে, 2 নিউটন বল পজিটিভ জেড অক্ষ বরাবর, কে ক্যাপ এসছে, তো কে ক্যাপ 2 নিউটন ধনাত্মক জেড অক্ষ বরাবর, মানে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 21-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, নেক্সট 22-এরটা, 22 বলেছে আই তড়িৎবাহী 8 ব্যাসার্ধের একটি পরিবাহী বৃত্তাকার লুপকে বি চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে বসানো হলো যে বি এর অভিমুখ লুপের তলের অভিলম্বে ক্রিয়া করে, লুপের উপর প্রযুক্ত চৌম্বক বল হবে। আচ্ছা, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো তো আগে। কোশ্চেনটা বলেছে যে আই তড়িৎবাহী 8 ব্যাসার্ধের একটি পরিবাহী বৃত্তাকার লুপ, এটা হচ্ছে ধরো একটা বৃত্তাকার লুপ, দেখা যাচ্ছে কি, দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার লুপ। ঠিক আছে, মানে এর এ ভেক্টর অর্থাৎ বৃত্তের যে তলটা সেটা হচ্ছে উপর দিকে ধরে নাও। ওকে, এইভাবে বসানো হয়েছে, তো এমন ভাবে বসানো হলো, বি চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে বসানো হচ্ছে বি এর অভিমুখ লুপের তলের অভিলম্বে ক্রিয়া করে, তাহলে বি এর অভিমুখ এটা হচ্ছে বি ভেক্টর, এই দিক বরাবরই বি ভেক্টর বলছে। ওকে, ধরো এটা উপর দিক থেকে নিচের দিক এরকম একটা কিছু ভাবো, এটা হচ্ছে বি ভেক্টর, তো বি ভেক্টরটা বলছে তলের অভিলম্বে ক্রিয়া করে, লুপের উপর প্রযুক্ত চৌম্বক বল। ওকে, ইন্টারেস্টিং জিনিস, লুপের উপর প্রযুক্ত চৌম্বক বল, যে কোনো একটা অংশ তুমি লুপটাকে কল্পনা করো, এই অংশটা, এটা এল ভেক্টরটা এইদিকে, বা তুমি এইখানেও যদি ভাবো এই জায়গাটা, ঠিক আছে, এইখানটাতে একটা ছোট্ট অংশ, এই লুপটা, এই যে লুপটা ঘুরছে তার এই অংশ একটা কেটে নাও, এল ভেক্টরটা এইদিকে। প্রতি ক্ষেত্রে দেখো এল ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো 90 ডিগ্রি, বোঝাতে পেরেছি? তাহলে এই যে লুপটার উপর চৌম্বক বল কত হবে? এফ ভেক্টর সমান, এফ ভেক্টর যে ফর্মুলা, এফ সমান আই এল ক্রস বি, একটু আগে ফর্মুলাটা হলো দেখো, ঠিক আছে, আই এল ক্রস বি। প্রতি ক্ষেত্রে কিন্তু বিটা ওইদিকে আছে, এ ভেক্টরটা ওইদিকে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু 0, মানে যেটা তলের দিকে লম্ব। ওকে, তলের সাপেক্ষে যেটা লম্ব বা তলের দিক বলা হয়, কিন্তু এখানে এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90, তাহলে এটা হবে আই এল ক্রস বি, এল মানে কত, এল এল, তো এল বি সাইন 90। ওকে, তাহলে এটা হচ্ছে দেখো বিল, বিল সাইন 90-র মানটা হচ্ছে 1, তো অ্যান্সারটা কত, আর ব্যাসার্ধের বলেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এলটার জায়গায় অন্য কিছু লিখতে হবে, এল সমান 2 পাই আর লিখে দাও, বি আই ইন্টু 2 পাই আর, ক্যাপিটাল আর আছে, তাহলে এটা হবে 2 পাই, আমি একটু অন্য জায়গায় লিখে দিই তাহলে, তো এফ এর মানটা হচ্ছে দেখো 2 পাই, কোথায় গো, 2 পাই আই আর বি, আই আর বি, এরপর অ্যান্সারটা মেলাও, 2 পাই আই আর বি, 2 পাই আই আর বি মানে অপশন ডি। এখানে কেন আমি এত কিছু বলতে গেলাম, এটা অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। এখানে অ্যান্সার যেটা দিয়েছে সেটা হচ্ছে শূন্য, শূন্য হবে না, কোশ্চেনটা সেইভাবে কিন্তু বলা নেই। শূন্য তখন হতো যদি ধরো লুপটা এইভাবে রাখা আছে, ঠিক আছে, আমি সাপোজ বলছি লুপটা ধরো এইভাবে রাখা আছে, তো লুপ বরাবরই যদি বি ভেক্টরটা এইভাবে কাজ করতো, তার মানে কি দাঁড়ালো, লুপ বরাবরই যদি যায় এই বরাবর, তাহলে লুপের দিকে তাকাতে গেলে সেক্ষেত্রে 0 হয়ে যাওয়া সম্ভব, কিন্তু লম্বভাবে যখন বলেছে লাস্ট অ্যান্সারটা এখানে পিডিএফ এ মনে হচ্ছে শূন্য করে দেওয়া হয়েছে, ওটা একটু চেক করে নেবে। ঠিক আছে, নেক্সট 23-এর কোশ্চেনটা বলেছে যে ফেরোম্যাগনেটিক উপাদানের চৌম্বক প্রবণতা 200 কেলভিন উষ্ণতায় কাই 1 হলে কোন তাপমাত্রায় এর চৌম্বক প্রবণতা 0.5 কাই 2 হবে? তো
টি মানে কাই প্রপোর্শনাল টু আমরা জানি 1/t, টেম্পারেচার সাথে 20 ভাই ছিল তোমাদের মনে আছে, 20 টেম্পারেচার যেটা ওর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে কাই1/কাই2 সমান 1/t1/1/t2, ঠিক আছে। তাহলে এখান থেকে কাই1 মানে কাই1 এটা হচ্ছে 0.5 কাই1 সমান এখান থেকে T2/T1টা বলেছে 400 কেলভিন না 200 কেলভিন একটা কিছু বলেছিল নাকি, 200 কেলভিন, 400 কেন লিখলাম, ও উত্তরটা 400 হয়েছে বলে দাগ দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে T2 সমান, T2 এর মান বার করে নাও, T2 × 0.5 সমান 200/0.5 মানে 200/হাফ মানে 400 কেলভিন। এটা অ্যান্সারটা কত হবে, 400 কেলভিন। অ্যান্সার কোনটা, অপশন এ, অপশন এ সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 24-এরটা, আই তড়িৎবাহী এন পাকের একটি বৃত্তাকার লুপের ব্যাসার্ধ আর, লুপটিকে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বিতে রাখা হয়েছে। সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে বৃত্তাকার লুপের তলটি সমান্তরাল, তো লুপটিতে ক্রিয়ারত টর্কের রাশিমালা কি বলেছে আরেকবার দেখো, সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে বৃত্তাকার লুপের তলটি সমান্তরাল, তার মানে এইভাবে রাখা হয়েছে। 24-এরটা ছবিটা আঁকছি দেখো, এটা হচ্ছে বৃত্তাকার লুপ, ঠিক আছে, এটা একটা সলিনয়েড, তো ভাবো যে এইভাবে বৃত্তাকার লুপটা পাকানো আছে আর কি লুপগুলো, তো এই তলটার সাথে এটা বি ভেক্টরটা এইভাবে সমান্তরাল, ওকে। তাহলে অ্যাকচুয়ালি তার যে এরিয়া কোনটা কাজ করছে গো, এই জায়গাটা এরিয়াটা কাজ করছে, এটা হচ্ছে পাই আর স্কয়ার, মানে এটা ধরো এই সেন্টার থেকে যে ডিস্টেন্স সেটাই তো ব্যাসার্ধ, এটা ধরো আর, একইভাবে এইটাতে পাই আর স্কয়ারটা একমাত্র কাজ করছে। তো এখন জানতে চেয়েছে যে, দাঁড়া হারিয়ে গেছি, তো সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে বৃত্তাকার লুপের তলটি সমান্তরাল, লুপটিতে ক্রিয়ারত টর্কের রাশিমালা, টর্কের রাশিমালা তাহলে কত হয়, টাউ ভেক্টর সমান I/N/I, আচ্ছা সব সূত্রটা লিখছি, N/I/A × B, ঠিক আছে, মানে N/I/A/B sin থিটা। খেয়াল করো তলের সাথে এটা তো লম্ব, মানে এইটা হচ্ছে তল, তলের সাথে দেখো আমি আঁকছি একবার, এইটা হচ্ছে তলটা, এইটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এদের সাথে লম্ব না, তো তলের সাথে লম্ব মানে sin 90, তাহলে এটা হবে N/I/A/B sin 90 মানে 1, তো N/I/A মানে পাই আর স্কয়ার ইন্টু বি, ঠিক আছে, N/I পাই আর স্কয়ার বি, সূত্র বসে N/I পাই আর স্কয়ার বি, এটা বড় হাতে দেওয়া আছে, তাহলে N/I পাই আর স্কয়ার ইন্টু বি, ওকে, অপশন এটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মনে রাখবে যে তলের সাথে অক্ষের সাথে সমান্তরাল এর মানে হচ্ছে এরকমটা, তো সেক্ষেত্রে কোন তলটা কাজ করছে সেটা একটু খেয়াল রাখবে, N/I পাই আর স্কয়ার বি, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট 25-এরটা দেখো, একটি সমান্তরাল পাত ধারকের ভিতরে তড়িৎ ক্ষেত্র ই সময়ের বর্গের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ই প্রপোর্শনাল টু টি স্কয়ার, আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান সময়ের সঙ্গে যেভাবে পরিবর্তিত হবে সেটার মান কত, আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান সময়ের সঙ্গে যেভাবে পরিবর্তিত হবে। এক কাজ করো, আমরা ম্যাক্সওয়েলস অ্যাম্পিয়ার্স যে কম্বিনেশন ল মনে আছে, তিনি দেখিয়েছিলেন যে এই যে ধারকটার মধ্যে যখন কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, নর্মালি আমরা জানি যে এইটার ক্ষেত্রে কারেন্ট আই যাচ্ছে, কিন্তু এখানে তো মাঝখানটা কুপরিবাহী পদার্থ আছে, তাহলে এর মধ্যে কি কারেন্ট যাচ্ছে না, হ্যাঁ যায়, সেটাকে বলে সরণ প্রবাহ। তো সেই সরণ প্রবাহের রাশিমালাটা মনে আছে, ε0 ডেল ই ডেল টি, ঠিক আছে, ε0 × ডেল ই ডেল টি। তো এইটা থেকে আমরা যে টোটাল ফর্মুলাটা ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল, অর্থাৎ অ্যাম্পিয়ার্স ল বি ডট ডিএল মানে μ0 আই, এখানে আসবে দেখো μ0 I প্লাস μ0 ε0 ডেল ই ডেল টি, ওকে। তো দেখো তাহলে এখান থেকে বি দেখো ডেল ই ডেল টির সাথে প্রপোর্শনাল, এখন ই প্রপোর্শনাল বলেছে ই প্রপোর্শনাল টু টি স্কয়ার, তাহলে আমরা যদি ধরে নিই যে এগুলো সব এই টার্মটাকে জিরো ভেবে নাও, তো বি সমান আমরা ডেল ই ডেল টি যদি ভাবি, ডেল ই ডেল টি এইভাবে ভাবো, জাস্ট শর্টে ভাবো, বেশি কিছু এইটাকে ক্যালকুলেশন ভাববে না, তাহলে কিন্তু জটিল হয়ে যাবে। তো ডেল ডেল টি অফ ই মানে হচ্ছে টি স্কয়ার, তাহলে এটা হবে দেখো, মানে এটা প্রপোর্শনাল বলছি আমি, তো এটা হচ্ছে 2t, তাহলে কি দাঁড়াচ্ছে বি প্রপোর্শনাল টু কি দাঁড়াতে পারে টি, ঠিক আছে, বি প্রপোর্শনাল টু টি, এটাকে ইন্টিগ্রেশন করে বার করলেও সেটা কিন্তু এইভাবে আসবে, বি ডট ডিএল মানে এখানে ডিএলটার উপর ইন্টিগ্রেশন, বিটার উপর কোনো ইন্টিগ্রেশন হবে না, ওকে। তাহলে বি প্রপোর্শনাল টু অ্যান্সার হচ্ছে টি, তাহলে অপশন সি, ম্যাক্সওয়েলস অ্যাম্পিয়ার্স যে কম্বিনেশন লটা সেটা মনে রাখবে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে আছে না, ওকে। 26-এরটা, পদার্থ কোন ক্ষেত্রে ঘূর্ণি প্রবাহের কোনো প্রভাব নেই, যেখানে ম্যাগনেট নেই সেখানে কোনো ঘূর্ণি প্রবাহের ব্যাপার নেই, যেমন ইলেকট্রিক হিটারের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, তাহলে 26-এর আনসার হচ্ছে বিটা, ওকে, হিটার, আমি হিটার বলে শর্টে লিখছি, বুঝে নাও, ঘুরিয়ে লেখা আছে ইলেকট্রিক হিটার। 27-এরটা, পি ও কিউ কুণ্ডলী পারস্পরিক আবেশাঙ্কের মান 5 মিলি হেনরি, পি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান 10 sin 100 পাই টি অ্যাম্পিয়ার হলে কিউ কুণ্ডলীর সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বলের মান কত, এটা একটু ফর্মুলাটা ধরে ইউজ করো,
আমরা কি জানি যে ই সমান তো ডি ফাই ডিটি, মাইনাস সাইনটা নিলাম না, ফ্যারাডের সূত্র। তো ডিডিটি অফ ফাই মানে হচ্ছে এম আই, ঠিক আছে, এমটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক, তাহলে এটা হবে এম ইন্টু ডিআই ডিটি। ওকে, এম ইন্টু ডিআই ডিটি। তো এখন কি কি তথ্য দিয়েছে, আমাদের যেগুলো দিয়েছে সেগুলো একটু লিখে নিতে হবে। আচ্ছা আগে দেখে নিই, দাঁড়াও। 5 মিলি হেনরি আবেশাঙ্কের পারস্পরিক আবেশাঙ্ক 5 মিলি হেনরি, তাহলে এম এর মান দিয়েছে 5 ইন্টু 10⁻³ ঠিক আছে। আর কি তথ্য দিয়েছে, দাঁড়া আমি খুঁজে পাচ্ছি না মাঝে মধ্যে। আচ্ছা আইটা দিয়েছে 10 সাইন 100πt, আয়ের মানটা দিয়েছে 10 সাইন 100πt, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিআইডিটিটা বার করো, কেন বার করবো, এখানে দেখো ডিআইডিটি লাগবে। ডিআইডিটি মানে হচ্ছে 10 ইন্টু 100π ইন্টু cos πt, তাহলে 1000 পাই cos πt। ওকে, তাহলে এখানটা আসছে দেখো 1000 পাই ইন্টু cos πt। তো 5 ইন্টু তাহলে 5 cos πt, আর একটা কিছু থাকছে 5 পাই cos πt। আচ্ছা সর্বোচ্চ মান বলেছে, তো চলো বলে সর্বোচ্চ মান। তো তাহলে কি করবে, cos πt-র মানটা ম্যাক্সিমাম 1 ধরে নেবে, ঠিক আছে। তো তাহলে ই ম্যাক্স cos πt যে এই মানটা ম্যাক্সিমাম মান 1, তাহলে এটা হবে 5 পাই ইন্টু 1 সমান 5 পাই ভোল্ট। ওকে, অ্যান্সার হচ্ছে দেখো হারিয়ে গেলাম, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 28টা, এসি বর্তনীর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান এবং আরএমএস মানের অনুপাত কত। তো অনুপাত সহজেই বার করতে পারবে, তোমরা যে ডাটাগুলো মনে রেখেছো সেটা থেকে বেরিয়ে যাবে। দেখো 28, ভি অ্যাভারেজ মানে হচ্ছে 2 পাই V0, আর ভি আরএমএস মানে হচ্ছে দেখো V0/√2, ঠিক আছে। তাহলে কার সাথে কার বলেছে অনুপাত, এটা চেক করে নেবে। অর্ধচক্রের জন্য গড় মানের সাথে আরএমএস মান, তাহলে ভি অ্যাভারেজ বাই ভি আরএমএস। ওকে, সেটা হচ্ছে 2 পাই V0, এটা হচ্ছে 1/√2 V0, তার মানে হবে 2/পাই, ঠিক আছে, ইন্টু নিচে আসতে দেখো √2/1, তার মানে 2√2/পাই, তাহলে অ্যান্সার হবে 2√2:পাই। অর্ধচক্রের জন্যই হয়, নাহলে কিন্তু ফুল চক্রের জন্য অ্যাভারেজটা 0 হয়, জানো তো। এটা ফুল চক্রের জন্য মানে এইটা যতটা পজিটিভ মান ততটাই নেগেটিভ মান, এটা যা মান হবে এটা তার নেগেটিভ মান সমান সমান ক্যান্সেল আউট, মানে 0। পূর্ণ চক্রের জন্য 0, কিন্তু সেই কারণে অ্যাভারেজ মান সবসময় অর্ধচক্রের জন্যই নেওয়া হয়। তাহলে এর অ্যান্সারটা কোনটা হবে। আচ্ছা এটা অ্যান্সারটা ভুল আছে, ডিটা অপশন অ্যান্সার দিচ্ছে, অ্যান্সারটা হবে বিটা, ঠিক আছে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে, ডি অ্যান্সার হবে না। ওকে, নেক্সট 29, একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলী পাক সংখ্যা 50 আর 1500, মুখ্য কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স ফাই সমান φ0 + 40, φ0 ধ্রুবক, ফাই ওয়েবার টি সেকেন্ড এককে প্রকাশিত, গৌণকুণ্ডলীর প্রান্তীয় আউটপুট ভোল্টেজের মান কত। ওকে, দেখো VP/VQ সমান NP/NQ, মানে পাক সংখ্যার অনুপাত আর ভোল্টেজ অনুপাত সমান হয়, তোমরা জানো। এখন দেখো একটা তথ্য দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলী মানে পি কুণ্ডলী, ঠিক আছে। আমি দুটো নাম দিলাম, পিটা হচ্ছে মুখ্য, কিউটা হচ্ছে গৌণকুণ্ডলী, বা এসও দেওয়া যায়, এস মানে সেকেন্ডারি। আচ্ছা, মুখ্য কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স ফাই সমান φ0 + 40, তাহলে এখান থেকে এক কাজ করে ভিপি সমান dφ/dt বার করে নাও। φ0 এর জন্য 0, 40 এর জন্য 4, মানে 4। ওকে, ভিপির মান 4, তাহলে এখান থেকে বসিয়ে দাও 4/VQ সমান এনপি মানে হচ্ছে এটা 50/1500, তো কাটাকুটি করে নাও, মানে 1/30। তাহলে এখান থেকে VQ মানে সেকেন্ডারির যে ভোল্টেজ 4 × 30 অর্থাৎ 120 ভোল্ট, ঠিক আছে। 4 × 30 মানে হচ্ছে 120 ভোল্ট, অপশন সিটা। ওকে, অপশনের দাগে হয়তো ভুল হয়ে যেতেও পারে, তোমরা মিলিয়ে নেবে উত্তরটা, তো ঠিক আছে। কখনো কখনো অনেকগুলো অপশন দেওয়া থাকছে, তো আশা করি ভুল হবে না, সেইভাবে চেক করছি। নেক্সট 30-এরটা, একটি এসি বর্তনী ই সমান E0 sin ওমেগা টি বিভব প্রয়োগ করার বর্তনীর প্রবাহ মাত্রা I সমান I0 sin ওমেগা টি মাইনাস π/2, বর্তনীটির উৎপন্ন ক্ষমতা। খেয়াল করো 30-এরটা এখানে লিখছি, ভি ই সমান E0 sin ওমেগা টি, ঠিক আছে, আর I সমান I0 cos না সাইন, সরি cos তাহলে তো অন্যরকম হয়ে যাবে, সাইনই থাকতে হবে। হ্যাঁ, সাইন অফ ওমেগা টি মাইনাস π/2, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স ফাইটা কত গো, π/2, তাহলে cos ফাইটা কত, এই যে এটার মধ্যে ডিফারেন্সটা আছে π/2, cos ফাই মানে 0, তাহলে P সমান হচ্ছে IRMS ইন্টু VRMS ইন্টু cos ফাই, মানে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0। পাওয়ার ফ্যাক্টরটা 0 হওয়ার জন্য টোটাল যে অ্যাভারেজ ক্ষমতা, উৎপন্ন ক্ষমতা P সমান 0, তাহলে অপশন এ,
ঠিক আছে, এটা ওয়ার্ডলেস কারেন্টও বলা হয়। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 31-এরটা, 30 তো নাকি কোথায় লিখলাম, হ্যাঁ এটা 30 তাকটা এখানে দিয়েছি, মুছে দিন নাহলে ঘিঞ্জি হয়ে যাচ্ছে, দাঁড়াও তো। 31, শ্রেণীতে থাকা এলআর বর্তনীতে একটি এসি ভোল্টেজ উৎস যুক্ত করা হলো, যদি এক্স সমান আর সমান এক্সএল সমান 3 ওহম হয়, তাহলে বর্তনীতে প্রযুক্ত ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার সঙ্গে দশাকোণ কত? তো তোমরা জানো আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা একই ডিরেকশন থাকে, মানে আই যেদিকে থাকে, এটা ধরো ভি আর এইদিকে আই থাকে, ঠিক আছে। কিন্তু এল এর অ্যাক্রসের ক্ষেত্রে তোমরা জানো যে পিছিয়ে থাকে একটু, সরি এল এর ক্ষেত্রে লিড থাকে, তার মানে এইদিকে ধরো ভি এল। ওকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয় গো এখানে? তার মধ্যে দেখো আবার এই যে রেজাল্টেন্টটা সেটা হচ্ছে এটা, এই যে কর্ণ বরাবর যাচ্ছে ভি, ঠিক আছে। এখান থেকে এতটা হচ্ছে ভি এল, ওকে, আর এখান থেকে এটা হচ্ছে ভি আর। তাহলে এখান থেকে থিটা বার করে নাও, ট্যান থিটা সমান ভি এল বাই ভি আর, মানে আই ইন্টু এক্সএল বাই আই ইন্টু আর সমান এক্সএল বাই আর। এক্সএল মানে ওই ইন্ডাকশন বা আবেশকের যে প্রতিঘাত, আর মানে হচ্ছে রোধ, দুটোর মান সমান বলেছে, তাহলে এক্সএল বাই এক্সএল করে দাও, মানে 1। তো ট্যান থিটা মানে হচ্ছে 1, তার থিটার মান কত হয়, ট্যান 45 এর মান 1, তো ট্যান 45 মানে 1, এটা থিটা, ঠিক আছে 45। তো ট্যান 45 এর মান যেহেতু 1, তাহলে অ্যান্সারটা কি আসতে পারে, π/4, অপশন ডি, মানে π/4, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, π/4। নেক্সট 32, সি সমান 10 মাইক্রোফ্যারাড ধারকযুক্ত একটি শ্রেণী এলসিআর বর্তনীতে এল এর কোন মানের জন্য প্রবাহ মাত্রা সর্বোচ্চ হয়? প্রবাহ মাত্রা ওমেগাটা হচ্ছে 1000 দিয়ে দিয়েছে পার সেকেন্ড। আচ্ছা এখানে 32 করছে, এটা 31 ছিল, তাহলে এটাকে 32 বানিয়ে দাও। 32 এর ক্ষেত্রে দেখো আমরা জানি ওমেগা সমান 1/√LC, এটা হচ্ছে অনুনাদ বা রেজোন্যান্সের ফর্মুলা, ঠিক আছে। যে সময় কারেন্টটা ম্যাক্সিমাম হয় সেই সময়, মানে রেজোন্যান্সের সময় কারেন্টটা ম্যাক্সিমাম হয়। তো ওমেগা স্কোয়ার সমান 1/LC, তাহলে এল সমান 1/ω²C সমান 1 এটা 1000 বলেছে, 1000 তার হোল স্কোয়ার, সি মানে হচ্ছে 10 মাইক্রোফ্যারাড নাকি, না কত বলেছো 10 মাইক্রোফ্যারাড, মানে 10 ইন্টু 10⁻⁻6। তো এটা দেখো 1000 স্কোয়ার মানে কত, 10⁻6, 10⁻⁻6 ইন্টু 10 মানে 1/10, মানে হচ্ছে 0.1, এটা হেনরি। তো অ্যান্সারটা দিয়েছে মিলি হেনরি, মানে 100 মিলি হেনরি, 1000 দিয়ে গুণ করে দাও, হেনরি থেকে মিলি হেনরি আসার জন্য 1000 গুণ 100 মিলি হেনরি, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে অপশন বিটা, এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, নেক্সট 33-এরটা শেষের দিকে দেখো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আজকে। শূন্যস্থানের সঞ্চালিত তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের বিস্তার এবং তড়িৎ ক্ষেত্রের বিস্তারের অনুপাত হলো, চৌম্বক ক্ষেত্র বাই তড়িৎ ক্ষেত্র বলেছে, কোথায় লিখি, মুছে দিয়ে দাঁড়াও। 33, E0 সমান মনে রাখবে CB0, তাহলে এখান থেকে E0 বাই B0 সমান সি, এটা কোথা থেকে এসছে জানো তো, সেই চৌম্বক বল আর তড়িৎ বল যখন সমান হয়, ওকে, সেই ফর্মুলা থেকে। তো এখানে দেখো তাহলে B0/E0 বলেছে, B0/E0 মানে 1/c, অর্থাৎ তড়িৎ বল মানে হচ্ছে চৌম্বক বল, এটাকে আমরা যদি ম্যাগনেটিক ফোর্স, এটা হচ্ছে QE, এটা তখন হবে QVB। তোমরা যদি ওই রাইট হ্যান্ড রুলস ফলো করো, EVB, ই ভেক্টর সমান ভি ক্রস বি এর দিকে হয়, তার উল্টো দিকে যায় অ্যাকচুয়ালি, যখন সমান হয়ে যায় তখন ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে E সমান VB, তাহলে এখান থেকে লিখতে পারি E0 সমান শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ ইন্টু এটা, মানে E0 B0 এগুলো হচ্ছে শীর্ষ মান আর কি, ই এবং বি এর জন্য শীর্ষ মান, 1/c মানে অপশন বি, ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি। ওকে, নেক্সট 34, একটি মাধ্যমের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ ভি সমান VI ক্যাপ, তরঙ্গটি তড়িৎ ক্ষেত্রের তাৎক্ষণিক মান প্লাস জেড অক্ষ অভিমুখে হলে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ হবে। ওকে, একটু ভালো করে বোঝো তো এটা। 34, পয়েন্টিং ভেক্টর মনে আছে, এস ভেক্টর সমান হচ্ছে বা কে ভেক্টর দিয়ে ডিনোট করে ই ক্রস বি হয়, মানে ই ক্রস বি এর যেটা ডিরেকশন সেই বরাবর চৌম্বক ক্ষেত্র কি বলে তড়িৎচুম্বকের তরঙ্গটা ব্যাক করে, মানে ঘুরে যায়, এটা ধরো কে ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টর, এটা তখন হবে ই ভেক্টর, তাহলে ই ক্রস বি করলে তখন এটা ডিরেকশন হবে ই ক্রস বি। এটা এখন আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো একটু সাজিয়ে নাও। তথ্যগুলো যেটা দিয়েছে সেটা বলেছে ভি এর মান দিয়েছে VI ক্যাপ, সেটা কি, তো চুম্বকের তরঙ্গের গতিবেগ, এটা হচ্ছে আই ক্যাপ বরাবর আছে, আমি ব্র্যাকেট দিচ্ছি যেগুলো যা দেওয়া আছে, ঠিক আছে। আর কি দিয়েছে VI ক্যাপ আর কি, কারণ কে ক্যাপ বরাবর হয় এটা আমরা জানি, তো এখন দেখছি VI ক্যাপ। আচ্ছা যদি কে ক্যাপ বরাবর হয় তখন এই অক্ষটা হবে জেড অক্ষ, ঠিক আছে, এইটা হবে তখন এটা এক্স, ধরো এটা XYZ, তো তাহলে এটা হবে এক্স অক্ষ, এটা হবে ওয়াই অক্ষ, কিন্তু এখন উল্টে দিচ্ছে, এইটাকে এখন বলছে এক্স অক্ষ, ওকে, যেটা দিয়েছে VI ক্যাপ। আর কি দিয়েছে,
তারপরে যে তড়িৎ ক্ষেত্রের মান প্লাস জেড অক্ষ, তাহলে এই টাকা বলেছে তড়িৎ ক্ষেত্রের মান প্লাস জেড অক্ষ, ঠিক আছে। তাহলে যখন তাই হচ্ছে তাহলে এক্স ওয়াই জেড উল্টো দিকে ঘুরে আছে, কিন্তু উল্টো দিকে ঘোরার নিয়ম হচ্ছে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। তো সেক্ষেত্রে এই অ্যাক্সিসটা এই দিকে যেত, তাহলে অ্যান্সারটা হতে পারে মাইনাস মাইনাস না পজিটিভ পজিটিভ ওয়াই অক্ষ, ঠিক আছে, পজিটিভ ওয়াই অক্ষ এটাই হবে। পজিটিভ ওয়াই অক্ষ মানে অ্যান্সার কোনটা হবে? ডিটা। একটু কষ্ট করে বুঝবে, এটা একটু বোঝার আছে, ঠিক আছে। এক্স ওয়াই জেড উল্টো দিকে ঘুরে, না হলে আপাতত মনে রাখো। 35 লাস্ট কোশ্চেন। তো 35-এ তড়িৎচুম্বকের তরঙ্গগুলো দিয়ে দিয়েছে, এটা একটু সেই শ্লোকটা মনে হবে, আর এম আই ভি ইউ এক্স ওয়াই সি, ঠিক আছে, এটা মনে হবে। কিংবা রেডিও মির্চি আই লাভ ইউ এক্স ওয়াই সি, এভাবে মনে রাখতে পারো। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কোনটা দিয়েছে, ফার্স্ট কোনটা হবে? মাইক্রো তরঙ্গ আছে, তাহলে এটা 1 নম্বরে আসবে, মাইক্রো তরঙ্গ, ঠিক আছে। আর মানে রেডিও তরঙ্গ। আর দিয়েছে কি? অবলিত তরঙ্গ। অবলিত মানে আল্ট্রাভায়োলেট, এখানে এটা 2 নম্বরে আসবে। আর কি কি আছে? অবলিত আছে, মাইক্রো আছে, অতিবেগুনি, গামা। তাহলে অতিবেগুনি, আচ্ছা আচ্ছা, অবলিত মানে ইনফ্রারেড, এটা 2 নম্বরে আসবে। আর ইউ মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট মানে অতিবেগুনি, তাহলে এটা 3 নম্বরে আসবে। ওয়াই মানে গামা রশ্মি, এটা 4 নম্বর, ঠিক আছে। তো সেভাবে সাজানো, মাইক্রো, অবলিত, অতিবেগুনি, গামা। ওই তড়িৎচুম্বক তরঙ্গগুলো যে ল্যামডাটা কমে কমে আসছে, ল্যামডাটা কমে কমে আসছে, এই হিসাবে যদি আমরা সাজাই সেটা হচ্ছে এইভাবে। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ। এগুলো সোজা, খুব ইজি কোশ্চেন। দেখো এই পেপারটা খুব সোজা ছিল, আমার মনে হয় 1 ঘন্টার থেকে সামথিং একটু বেশি টাইম লেগেছে এটা রেকর্ড করতে, খুব বেশি লাগে না, এডিট করলে হয়তো 1 ঘন্টাতে দাঁড়িয়ে যাবে। ওকে, তো এই ছিল আমাদের ভিডিও আজকের মতো, তাহলে বিদায় নেবো। আর হ্যাঁ, পিডিএফ তোমরা কমেন্ট বক্সে, অর্থাৎ কমেন্ট বক্সে পিন করা থাকবে, ঠিক আছে, কমেন্ট বক্সে পিন করা থাকবে, আর ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। কিভাবে ডাউনলোড করবে অলরেডি অনেকেই জানো, যারা ডাউনলোড করছো বারবার ধরে। ওকে, মানে প্রত্যেকটা যারা নিচ্ছ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা প্রত্যেকটা পেজই নিচ্ছ, প্রত্যেকটা পেজকেই ডাউনলোড করছো, মানে প্রত্যেকটা ভিডিও হচ্ছে পিডিএফ। তাদের হয়তো দরকার, অবশ্যই অবশ্যই দরকারের জন্যই তো দেওয়া। আর যারা নিচ্ছ না তাদের ব্যাপারটা আমি জানি না, কিন্তু যারা নিচ্ছে বিষয়টা আমি খেয়াল করছি, কি একটা প্যাটার্ন ফলো করছি, যে তারা প্রত্যেকটা পেজ কি দেখছি নিচ্ছে, খুব ভালো লাগছে, আমারও পরিশ্রমটা তোমাদের জন্য সার্থক, ঠিক আছে, যে এটা বুঝতে পারছি তোমাদের জন্য উপকার লাগছে। আচ্ছা, আর কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিও তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও, যাতে করে আমাদের ফ্যামিলি দর্শক অবশ্যই বাড়ে, এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে তোমাদের সাথে ভালোভাবে হেল্প হয়, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবে না, কারণ একটি লাইক আমাদের পরে ভিডিও বানানোর জন্য এবং তাড়াতাড়ি ভিডিও আনার জন্য মোটিভেশন দেয়। ওকে, আর হ্যাঁ, নতুন যদি তুমি সদস্য হয়ে থাকো আমাদের চ্যানেলে, ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে জুড়ে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। আর কিভাবে ডাউনলোড করবে তার ভিডিও ক্লিপটা আরেকবার লাস্টে আবার দিয়ে দেবো, প্রত্যেক ভিডিওতেই দেওয়া থাকবে, যারা জানো মানে যারা জানো আর দেখার দরকার নেই, যারা জানো না তারা একবার ভিডিও ক্লিপটা দেখো, যে কিভাবে লিঙ্কটা ক্লিক করার পর কিভাবে ডাউনলোড করবে। আর যে কোনো সমস্যা হলে যে জিমেল আইডিটা আছে SPD সমাধান 2025@gmail.com, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, মানে ওখানে যা কোনো সমস্যা তোমরা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই। বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে? তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে, মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে, সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ, লিঙ্কটা ক্লিক করলে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওইটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে, একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো, SPD সমাধান 2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফ্রি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে, আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো, ঠিক আছে। খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না, সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে SPD সমাধান, ঠিক আছে, 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে, অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে, তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে, যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা জানো এটা,
তোমরা চেষ্টা করো ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে যাবে না, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফট কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট, মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে, তখন কিন্তু তোমার সমস্যা, তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে নিয়ে হাতের গোড়ায় রাখা, যেমনটি তোমরা বই খাতা সব হাতে গোড়ায় রেখে পড়ছো, সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট।